নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই রমিতের কথায় আসি। বন্ধুদের সঙ্গে নাইট আউটে বেরিয়ে বেঘরে প্রাণ গেল তার। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা গেলেন রমিত মণ্ডল। বন্ধুদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে নাইট আউট, তার মাসুল যে ছেলের প্রাণ দিয়ে গুনতে হবে ভাবেননি রমিত মণ্ডলের পরিবার। ডেকে নিয়ে মেরেছে, ওর বন্ধুরা ডেকে নিয়ে আমার মনে হয় ওর উপরে কারো রাগ ছিল। পেশায় ইঞ্জিনিয়ার, পুনের চাকরি ছেড়ে বছর দেড়েক আগে কলকাতায় ফেরেন রমিত। তারপর থেকে চলছিল চাকরির খোঁজ। শুক্রবার রাতে সোনারপুরের বাড়িতেই ছিলেন। 9টা নাগাদ নাইট আউটে যাওয়ার প্ল্যান করে রমিতের 4 বন্ধু: চিরঞ্জিত নন্দী, দেবজ্যোতি ভট্টাচার্য, সুরজিৎ নস্কর আর শুভজ্যোতি নস্কর। 20 থেকে 25 বার ফোন করা হয়। 20 থেকে 25 বার ফোন করার পর কে ফোন করে? সুরজিৎ, চিরঞ্জিত, দেবজ্যোতি, এদের মধ্যে কেউ না কেউ ফোন করেছে। এরা যেহেতু ছিল, এরা মিলে ফোন করার পর ও ফোনে রেসপন্স করেনি, যেহেতু ও ঘুমাচ্ছিল। তো দেবজ্যোতি বলে একটি ছেলে যে এদের মধ্যে ছিল, সে ওর বাড়িতে রীতিমতন ডাকতে যায়। পেশায় জমিদারির দালাল চিরঞ্জিতের গাড়িতেই বেরিয়ে পড়ে 5 জন। প্ল্যান হয় কোলাঘাট যাওয়ার। কামালগাজীতে মদ কেনার পর বিরিয়ানি কিনতে 5 জন চলে আসে পার্ক সার্কাসে। সে সময় গাড়ি চালাচ্ছিল চিরঞ্জিত। বিরিয়ানি কেনার পর চিরঞ্জিতের ম্যাডক স্কোয়ারের অফিসের কাছে চলে আসে 5 জন। গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় খাওয়া দাওয়া। শুক্রবার রাতে ম্যাডক স্কোয়ারের এই রাস্তাতেই 4 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে আসে রমিত মণ্ডল। এখানে গাড়ি রেখে তারা বিরিয়ানি খায়। এরপরই রহস্যের শুরু। রমিতের বন্ধুদের দাবি, খাওয়া দাওয়ার সময় ওই জায়গায় পৌঁছয় কয়েকজন যুবক। রমিতের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বহিরাগতদের। প্রথমে গাড়ি নিয়ে চম্পট দেয় রমিতরা, ফের গাড়ি ঘুরিয়ে ফিরে আসে। নন্দী নিজে ডিসিশন নেয় যে আমাকে যেহেতু মেরেছে, আমি ওদেরকে মারবোটা হাত দিয়ে মারবো না, গাড়ি দিয়ে মারবো। ওখান থেকে গাড়ি ইউ টার্ন করি, আবার ওই রাস্তাতে ফের ব্যাক করে। তো তখন ওখানকার যারা ছিল দাঁড়িয়ে, তারা ঢিল পাটকেল এসব ছোড়ে। এটা ওদেরই বক্তব্য, ওদের কাছ থেকে এগুলো জানা। তো এদের বক্তব্য তখন নাকি ঢিল লেগে ওর মাথাটা ফেটে যায়। এরপরই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে রমিত। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার সকালে মারা যায় রমিত। বন্ধুদের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলছে রমিতের পরিবার। একই অভিযোগ বন্ধুদেরও। আমার ওই ড্রাইভার ছেলেটাকে সন্দেহ করছে। বন্ধু যারা ছিল ওরাও আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু, সবাই আমরা ক্লোজ ফ্রেন্ড, সবাই আমরা বন্ধু। কিন্তু ওর মৃত্যুটাকে তো মেনে নেওয়া যাবে না। আমরা চাই এর একটা সঠিক বিচার হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 4 বন্ধুকে লাগাতার জেরা চলছে। ম্যাডক স্কোয়ারের যে জায়গায় ঝামেলা হয়েছে তার উল্টো দিকের বহুতলে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ চলছে প্রত্যক্ষদর্শীর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রমিত মণ্ডলের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। রমিতের মাথার আঘাতের ধরন নিয়ে চিকিৎসকরা যে কথা বলছেন তার সঙ্গে মিলছে না বন্ধুদের কথা। বন্ধুদের বয়ানেও বিস্তর অসঙ্গতি। বন্ধুরা বলছে বহিরাগত যুবকদের ছোড়া পাথরের আঘাতেই মৃত্যু হয়েছে রমিতের। পরিবার বলছে পরিকল্পিত খুন। রমিত মৃত্যু ঘিরে রহস্য ঘোরানো হচ্ছে। রমিতের বন্ধু চিরঞ্জিতের দাবি, ম্যাডক স্কোয়ারে রাত 12:30 নাগাদ মারামারি হয়। গাড়ি নিয়ে পালানোর সময় বহিরাগতরা তাদের গাড়ি লক্ষ্য করে কংক্রিটের স্ল্যাব ছোঁড়ে, যার আঘাতেই মারা যায় রমিত। চিরঞ্জিতের বয়ানের সঙ্গে মিলছে না গাড়ির হাল। পেছন থেকে কংক্রিটের স্ল্যাব ছোড়া হলে গাড়ির সামনের কাঁচ ভাঙে কি করে? আর সামনের কাঁচে আঘাত করা হলে চালকের আসনে বসা চিরঞ্জিতের আঘাত লাগলো না কেন? 4 বন্ধুর বয়ানেও বিস্তর অসঙ্গতি রয়েছে। চিরঞ্জিতের দাবি, গাড়ি করে পালানোর সময় পেছন থেকে কংক্রিটের স্ল্যাব ছোড়া হয়। আরেক দল বলছে বহিরাগতদের গোলমালটা শুরু হয় চিরঞ্জিতের সঙ্গেই। গাড়ি করে প্রথমে পালিয়ে যায় তারা, পরে ফিরে আসে, তারপরে মারধর, গাড়ি লক্ষ্য করে স্ল্যাব। হাসপাতালের রেকর্ড বলছে শুক্রবার রাত 3টে নাগাদ রমিতের চিকিৎসা শুরু হয়। সিসিটিভির ফুটেজে বলছে মারধরের ঘটনা ঘটেছে রাত 1টার পর। তাই চিরঞ্জিত কতটা সত্যি বলছে তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। বলছে এটা কোনো শার্ট কিছু দিয়ে আঘাত করার ফলেই হয়ে থাকে। ডাক্তার বলছে আমার কেস হিস্ট্রিতে এরকম ইটের আঘাতে কোনোদিন হতে পারেনি। হাসপাতালের রিপোর্ট বলছে রমিতের মাথার খুলি 2 ভাগ হয়ে গেছে। বাঁদিকে আঘাত, থুতনি ও কপাল থ্যাতলানো। ভারী কোনো বস্তু দিয়ে এই ধরনের আঘাত সম্ভব নয়। ধারালো কোনো অস্ত্র দিয়ে রমিতের মাথায় আঘাত করা হয়েছে। বলছে মাথায় কিচ্ছু নেই, এরকম ভাবে আমার ভাইটাকে পুরো শেষ করে দিয়েছে। চপার দিয়ে, ডাক্তার বলেছে চপার দিয়ে মেরেছে, আর বলেছে বন্ধুগুলো মিথ্যে বলছে। চপার না বিয়ারের ভাঙা বোতল? কি দিয়ে আঘাত করা হয়েছে রমিতের মাথায়? সেদিন রাতে কামালগাজীর কাছে প্রচুর পরিমাণে বিয়ার খান রমিত ও তার বন্ধুরা। তারপর বচসা।
আর তার জেরেই কি মারধর? তদন্তকারীদের ভাবাচ্ছে চিরঞ্জিতের ভূমিকাও। চিরঞ্জিতের দিকে আঙুল তুলছে রমিতের পরিবারও। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত শুক্রবার রাতে চিরঞ্জিতের সঙ্গে গোলমাল বাঁধে বহিরাগত যুবকদের। তারা সম্ভবত চিরঞ্জিতের পরিচিত। কিন্তু প্রশ্ন, সেদিন রাতে কোলাঘাট যাওয়ার প্ল্যান বদলে কেন রমিতকে ম্যাডক স্কোয়ারে নিজের অফিসে নিয়ে গেল চিরঞ্জিত? এই প্রশ্নের উত্তর পেলেই রমিত খুনের রহস্য জাল অনেকটাই ভেদ করা যাবে, নিশ্চিত তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এবার অন্য খবর, জোটের খবর। বাংলায় জোট লাইন খারিজ করেছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। তার আঁচ পড়ল বিধানসভাতেও। আজ বিধানসভায় হাতাহাতির জোটে কেমন যেন বিচ্ছেদের সুর। দু দলের বিধায়করাই মুলতবি প্রস্তাব আনলেন, তবে আলাদা আলাদা করে। ফ্রন্টও জানিয়ে দিয়েছে কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলন নয়। সরকারি পক্ষের বিধানসভা এটা নয়, বিধানসভা দুটো পক্ষ, সরকার এবং বিরোধী দল। এটাই তো ছিল চেনা ছবি। বিধানসভায় শাসক বিরোধী আক্রমণে জোট বেঁধে একসুরেই লড়াই চালাচ্ছেন মান্নান সুজনরা। ভোটের পরেও জোটের ছবিতে কোনো চিড় ধরেনি। হঠাৎ করেই যেন ছন্দপতন, সুরবদল। বিধানসভার অন্দরেই জোটের ছবিটা যেন কোন ম্যাজিকে উধাও। এতদিন যেখানে সিপিএম কংগ্রেস বিধায়করা একজোট, মঙ্গলবার সেখানে অন্য ছবি। মুলতবি প্রস্তাব আলাদা করে আনল সিপিএম ও কংগ্রেস। সোমবারের সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের লাইন খারিজ করে দিয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটি। কারাটলবের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় জোটপন্থী নেতাদের। শেষমেশ জোট লাইনকে খারিজেরই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবারই একে গোপালন ভবনের বৈঠকের সিদ্ধান্তের রেশ পড়েছে বিধানসভার অন্দরেও। মুলতবি প্রস্তাব আলাদা করে আনা থেকে সবেতেই কেমন যেন দূরত্ব বজায়ের চেষ্টা। কারোর কিছু মনে হতে পারে, আপনাদের মনে হওয়াটা থাকুক না, কিন্তু ফলে না পরিচয়তে সবাই বুঝতে পারবেন। এটাও বলা আছে যে ব্রডেস্ট ইউনিটি অফ রেজিস্ট্যান্স। কংগ্রেস যদিও জোট থেকে তাদের হাত এখনই তুলতে রাজি নয়। মনে করছি যে আমরা জোটবদ্ধভাবে লড়াই করব এবং তাদের সমস্ত যারা অনুগামী আছেন তাদের কাছে আমরা আমন্ত্রণ জানাবো যে কোনো তৃণমূল কংগ্রেস বিরোধী লড়াই, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধী লড়াই আমরা যেন সর্বত্র যৌথভাবে লড়াই করতে পারি এবং একসঙ্গে এগিয়ে যেতে পারি। সিপিএম কংগ্রেস জোটের ঘরে ভাঙন নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তখন কোনো রাগঢাক না রেখেই কংগ্রেসকে আন্দোলন থেকে দূরে সরিয়েছে বামেরা। আমরা আহ্বান জানাচ্ছি না, বাস। রাজনীতিতে পটু নয় এমন মানুষও জানেন ফ্রন্টে সব থেকে বেশি গুরুত্ব পায় বড় শরিক সিপিএমই। রাজনৈতিক মহলের মতে শরিক ও সহযোগী দলগুলির চাপেই ফ্রন্টের আন্দোলনে কংগ্রেসকে দূরে রাখার কৌশল নিয়েছেন বিমানবাবুরা। ফ্রন্টের নীতি তো স্পষ্ট, কিন্তু জোট নিয়ে সিপিএম এর অবস্থান কি? সিপিআইএমকে ডেকেছে, সিপিআইএম যাবে কি যাবে না সিপিএম জানিয়ে দেবে। বামফ্রন্টকে তো বলেনি, তাহলে বামফ্রন্টের প্রশ্ন আসছে না। জোট নিয়ে বিধানসভাতেও সিপিএম এর ধরি মাছ নাছুই পানি মার্কা উত্তর, দূরত্বের ইঙ্গিত। একই দিনে অদ্ভুত সমাপতন ফ্রন্ট নেতৃত্বের ঘোষণাতেও, সেখানেও কংগ্রেস বয়কটের ঘোষণা। তবে কি আগামী দিনে কংগ্রেসকে দূরে রেখেই বাংলায় আন্দোলনে নামতে চাইছে সিপিএম থুড়ি বামফ্রন্ট? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাজ্যে বন্ধ চা বাগানই নেই। বিধানসভায় দাঁড়িয়ে এই মন্তব্য করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। কোনো চা বাগানে অনাহার অপুষ্টিতে কারোর মৃত্যু হয়নি বলেও দাবি করেছেন তিনি। বিরোধীদের প্রশ্ন, কোন তথ্যের ভিত্তিতে শ্রমমন্ত্রী এই দাবি করলেন? বারবার বিতর্ক, বারবার শিরোনামে রাজ্যের চা বাগানগুলো। এই ছবি চেনা, বারবার দেখা। মৃত্যু তাও ফিরে আসে বারবার। এক একবার তার শিকার এক একজন। মুখের খাবার জোগাড় করাটা যুদ্ধের সামিল এই মানুষগুলোর কাছে। কাজ নেই, রোজগার শূন্য, চা বাগানে তালা ঝুলছে, গেটের বাইরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। বামেদের তরফে মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই চা বাগান ইস্যুই তোলেন বিশ্বনাথ চৌধুরী। বর্তমানে রাজ্যে কটা চা বাগান বন্ধ? অনাহার অপুষ্টিতে কতজনের মৃত্যু হয়েছে? এখনো পর্যন্ত রাজ্যের কোনো চা বাগানে অনাহারে মৃত্যু নেই, কোনো চা বাগান বন্ধও নেই। 6টিতে সাসপেনশন অফ ওয়ার্ক রয়েছে, সেগুলো বন্ধ নয়। সরকারের একাধিক দফতর সেখানে উন্নয়নমূলক কাজ করছে। সাসপেনশন অফ ওয়ার্ক আর বন্ধের মধ্যে তফাৎটা কোথায় তো বুঝতে পারি না। শ্রমিকরা কাজ পাচ্ছে না, আরো যেটা সারা বিশ্বের মানুষ জানছেন, এবং সেই চা বাগানের শ্রমিকদের নিয়ে অনেকে তথ্যচিত্র তৈরি করছেন যে কিভাবে অনাহারে বিনা চিকিৎসায় তারা মারা যাচ্ছেন।
বললেন অনাহারে অর্ধাহারে কোনো চা বাগানের শ্রমিক মারা যাননি। সত্যের এত বড় অপলাপ এ কখনো মেনে নেওয়া যায় না। অসত্য ভাষণের মতন করে চললে মানুষ খুশি হতে পারে না। রাজ্যে তালা ঝুলছে এমন চা বাগানের সংখ্যা নেহাত কম নয়। তালা ঝুলছে লঙ্কাপাড়া, বিদপাড়া, হান্ডাপাড়া, ধুমচিপাড়া, তুলসীপাড়া, গারগান্ডা বাগানে। এগুলো খোলার জন্য এবছর জানুয়ারিতে 1953 টি অ্যাক্টের 16 ধারা মোতাবেক অধিগ্রহণের পথে হাঁটে কেন্দ্র। বিরোধীদের প্রশ্ন, যদি বাগান বন্ধই না থাকে তাহলে তা খোলার জন্য অধিগ্রহণের প্রশ্ন এলো কোথা থেকে? সাসপেনশন অফ ওয়ার্ক, সাসপেনশন অফ লাইফ হয়ে দাঁড়িয়েছে। এরপরও সরকারের এমন দাবির ভিত্তি কি? এ কি বাস্তব পরিস্থিতি ঢাকার চেষ্টা? প্রশ্ন বিরোধীদের। কেন্দ্র ডানকান্স অধিগ্রহণের পর সেখানকার শ্রমিকদের কি অবস্থা, এই প্রশ্নের জবাবও এদিন কিছু জানা নেই বলে এড়িয়ে যান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।